আমি শুনলাম গত ২৬ তারিখ শনিবার পুলিশ কর্মকর্তার আয়োজনে একটি মত বিনিময় সভা, সুধী সমাবেশ সভা এখানে হওয়ার কথা ছিল এবং হয়েছে সাটু হলে, যেখানে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন চাঁদাবাজি এবং অনিয়মের বিরুদ্ধে যেন সোচ্চার হওয়ার জন্য সবাইকে ডাকা হয়েছিল। অনেক ব্যবসায়ী সম্প্রদায় ছিল, অনেক সুধী ব্যক্তিগণ ছিল, আলোচনা চলছিল। এমত অবস্থায় আমি জানতে পারলাম যে আমাদের একজন মুক্তিযোদ্ধা নামধারী তরিকুল মাস্টার, উনি মাস্টারি করতেন, প্রাইমারি শিক্ষক ছিলেন। উনি মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের মুক্তিযোদ্ধা নন, উনি শিখগঞ্জের মুক্তিযোদ্ধা। এখানে এসে শিখগঞ্জে কিছু অপকর্মের কারণে, কিছু চাঁদাবাজির কারণে যত মুক্তিযোদ্ধার বাড়িঘর হয়েছে, এই গং তরিকুল গং চাঁদাবাজি করেছে, সবার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করেছে, ভিন্ন মতন মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করেছে, বিভিন্ন অভিযোগের কথা বলে তাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে। ওখান থেকে সে বিতাড়িত হয়ে আজকে নবাবগঞ্জে অবস্থান নিয়েছে এবং তাকে দেখা যায় যে যদিও একসময় নবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সে সহ সাংগঠনিক কমান্ডার ছিল, এখন নিজেকে অনেক সময় সে জেলা কমান্ডার বলে, অনেক সময় সহকারী কমান্ডার বলে, অনেক কিছু বলে। এবং মুক্তিযোদ্ধা যে আমাদের মাঝপট্টিতে যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আছে, ওনার নিচতলাতে একটা ঘরে, ওই কর্নারে ঘরে বসে, ওখানে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত, ওখানে উনি বসে এখনও উনি প্রত্যয়নপত্র দেয় টাকার বিনিময়ে, যেটা উনি দিতে পারেন না এবং যেটা অবৈধ আর কি, আইনগত এটা নিষিদ্ধ আর কি। সে এইভাবে প্রত্যয়নপত্র দিয়ে থাকে। তার সঙ্গে আরও কিছু সহযোগী মুক্তিযোদ্ধা আছে যারা ওই কোয়ালিটির আর কি। তো তরিকুল সাহেবকে নাকি বক্তব্য দিতে বলা হয়েছে কিনা জানি না, উনি বক্তব্য দিচ্ছিল, বলতে যে অনেক অনাকাঙ্ক্ষিত কথা সে বলেছে। সে ফ্যাসিবাদ সরকারের, ফ্যাসিস্ট সরকারের সে এরা আমলা ছিল আর কি, এরা এক নম্বর তল্পিবাহক ছিল আর কি। কারণ সে বিভিন্ন আওয়ামী সংগঠনের সঙ্গে সে জড়িত, বঙ্গবন্ধু পরিষদ থেকে শুরু করে, বঙ্গবন্ধু মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আর কি। এবং ওই তখন আওয়ামী লীগকে ব্যবহার করে, এই সংগঠনকে ব্যবহার করে অনেক কিছু সে অনিয়ম করেছে মুক্তিযোদ্ধা সংগঠনের ভিতরে আর কি। আজও আমি মনে করছি যে আদৌ সে মানে ওই তবিয়ত বহাল তবিয়তের আছে, কেন আসে যায় না। আমি প্রশাসনের কাছে প্রশ্ন, এরা কেন থাকে এখানে, এরা কোথা থেকে এদেরকে জোগাড় করা হয়, কারা এদেরকে নিয়ে আসে এখানে। আমি দেখলাম 26শে মার্চ আমাদের মুক্তিযোদ্ধা সম্বোধন অনুষ্ঠানে ডিসি মহোদয় ছিলেন, তরিকুলকে মঞ্চে ডাকলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কমান্ডার আছি, আরও আমার চেয়ে আরও সিনিয়র অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধকালীন কমান্ডার, বড় বড় চাকরি করে তারা অবসরে আসছে, তাদেরকে না ডেকে তরিকুলকে ডাকে। এ তো একটা তল্পিবাহক আমি মনে করি তাকে আর কি। সে তোষামোদি করে প্রশাসনের কাছে, যে তার সুবিধার্থের জন্য, সে কিছু আদায় করার জন্য, সে মানুষকে দেখানোর জন্য, শো করার জন্য, কিন্তু সে তো প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, সে বিতর্কিত মুক্তিযোদ্ধা শিখগঞ্জের। সে দেশ স্বাধীনে হওয়ার পরে সে বাংলাদেশে ফিরে আসে, যদি বা সে ট্রেনিং করেছে হয়তো ইন্ডিয়াতে, কিন্তু সে যুদ্ধ করার সুযোগ তার হয়নি আর কি। সে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা নয়, ব্যাটেল ফিল্ডের মুক্তিযোদ্ধা সে নয়। সে দেশ স্বাধীনের পরে এসে সে মুক্তিযোদ্ধা। তারপরেও তার অনেক অপকর্ম আছে। আমি ওই এলাকার মুক্তিযোদ্ধা, আমার বাড়ি নারায়ণপুর দিয়াল। আমি সে শিক্ষকতা করাকালীন অনেক অপকর্মের জন্য তাকে শোকজ করা, তাকে বরখাস্ত করা হয়েছিল আর কি, এই তরিকুল মাস্টারকে আর কি। তো এই কোয়ালিটির কিছু মুক্তিযোদ্ধা আছে, একটা গং আছে এখানে, যারা সেই বিদায়ী ফ্যাসিস্ট সরকারের, হাসিনা সরকারের যারা তল্পিবাহক, যারা সুবিধা নিয়েছে, লুটেছে আওয়ামী লীগ আমলে, তারা আজকে আবারও তারা মাথা চাড়া দেওয়ার সুযোগ চেষ্টা করছে, তারা মাথা চাড়া দেওয়ার। এদেরকে আমাদেরকে রুখতে হবে আর কি। আমরা 71-71 ব্যাপারটা আলাদা। 71 আমরা ঠিক আছে, আমরা 5ই আগস্টকে বাদ দিয়ে 71 বলতে পারি না। কারণ 16-17 বছর অন্য অন্য বিভিন্ন দেশের রাজনৈতিক দল এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, সম্ভব হয়নি। এই জগদ্দলের মতো, পাথরের মতো এই দেশে সেই চেপে বসেছিল এই সে হাসিনা সরকার, এই আওয়ামী লীগ সরকার। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মুখে, ছাত্র জনতার সাহসিকতার রক্ত দিয়ে যারা এই রক্ত ঝরিয়ে এই সরকারকে বিদায় করতে পেরেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করি আর কি। ও আমি তরিকুল মাস্টার এখানে সেই 5ই আগস্টকে বিদ্রুপ করে বিভিন্নভাবে কথা বলেছে, সেটা আমাদের জন্য, মুক্তিযোদ্ধার জন্য লজ্জাজনক, দুঃখজনক এবং সে মুক্তিযোদ্ধার একটা কলঙ্ক আমি মনে করি আর কি। আমরা তো
যেমন 71কে কেউ বাদ দিতে পারবে না, 5ই আগস্টকে বাদ দেওয়ার সুযোগ আমাদের নেই। কারণ 5ই আগস্ট যদি সংগ্রাম না হতো, আন্দোলন না হতো, তাহলে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পারতাম না। এই হাসিনা সরকারকে, যারা এই দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে, বিদেশে বড় বড় বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, আমরা তাদেরকে বিদায় করতে পারতাম না। যার জন্য ধন্যবাদ জানাই আমার যারা 5ই আগস্টে আবু সাঈদ, তন্ময়, দুর্জয়, এদেরকে আমরা, এই যে রক্ত আমাদের কাছে থাকবে আজীবন, আমাদেরকে স্মরণীয় হয়ে থাকবে, এদের রক্তের বিনিময়ে আজকে আমরা ফ্যাসিস্ট সরকার বিদায় করতে পেরেছি। আমি চাইব যে এই ধরনের মুক্তিযোদ্ধা, যারা বিতর্কিত মুক্তিযোদ্ধা, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ কারা করে দেয়, আমি প্রশ্ন রাখতে চাই। কে তাদেরকে ডাকে? প্রশ্ন রাখতে চাই, কে তাদেরকে ডেকেছে? এবং এই বিতর্কিত বক্তব্য রাখার কী করে স্বচ্ছ তাদের কী করে হয় এই সময়তে আর কি। ওরা আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের আমলে অনেক কিছু বলেছে। আমি কিন্তু ভিন্ন মতের মুক্তিযোদ্ধা। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আমি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আমি সভাপতি। অনেক কিছু পরিচয় আমার আছে। আমি বিএনপি করি, আমি জিয়াউর রহমানের আদর্শিত একজন সৈনিক আর কি। জিয়াউর রহমান এদেশের একজন বীরুত্তম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, অনেক কিছু, অনেক গুণান্বিত জিয়াউর রহমান, যার অসম্ভব অনেস্ট এবং সৎ ব্যক্তি ছিল। আমি সেই সংগঠন করি, যার জন্য আমাকে অনেক হয়রানি হতে হয়েছে। এই গং, তরিকুল গং, এর সঙ্গে আরও আছে, আমি নাম বলবো কয়েকজনের, যেমন আলাউদ্দিন, ইসলামপুরের একজন চেয়ারম্যান, মানে বহিষ্কৃত চেয়ারম্যান আলাউদ্দিন চেয়ারম্যান আছে। এখানে একজন শকত, 12 ঘরে শকত বলে, সে ভুয়া মুক্তিযোদ্ধা, সে বিএলএ কিন্তু মুক্তিযোদ্ধা নয়। যেমন আমার মন্ত্রী ছিল আওয়ামী লীগ আমলে আহম মোহাম্মদ জামলক, বিএলএ, উনি কিন্তু মুক্তিযোদ্ধা নাই। বিএলএ বলতে কিছু নাই। এফএফ, যারা ফ্রন্ট ফাইটার, যারা ট্রেনিং করেছে, যারা ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করেছে, তারাকে আমি মুক্তিযোদ্ধা বলবো আর কি। সহযোগিতা করেছে আমাদের অনেকে, সহায়তা না করলে তো আমরা এত তাড়াতাড়ি দেশ 9 মাসে সাহায্য করতে পারতাম না। তা আমি তরিকুলের মতো এই বিতর্কিত মুক্তিযোদ্ধাকে কেন মঞ্চে ডাকা হয়, তাকে বক্তব্য দেওয়া হয়, এই সুযোগ কারা করে দেয়, আমি প্রশ্ন রাখি। এর প্রশ্ন কোন প্রশাসন? আমি জানি যে হ্যাঁ, আমাদের ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেলেও তার দোসররা এখনও জগদ্দলের মতো বসে আছে। আমি মনে করি আজকে প্রশাসনে তো রদবদল হয়নি। যদি হয়ে থাকে 2-1টা, হয়তো এসপি এসছে, হ্যাঁ, হয়তো ডিসি এসছে, কিন্তু এরা যে কোথা থেকে এসছে তাও তো আমরা যাই না। কিন্তু বাকি সব তো থেকে গেছে। সব বাকি যারা আছে, মানে স্থানীয়ভাবে যারা প্রশাসন মেনটেন করে, যারা মানে চালাচ্ছে, তারা তো সবাই থেকে গেছে আর কি। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, এবং আমি এই বিতর্কিত এই ধরনের মুক্তিযোদ্ধাকে যেন কখনো কোনো মঞ্চে কোথাও বক্তব্য না দেওয়ার জন্য ডাকা হয়, এটা আমি অনুরোধ করব। যারা ডেকেছে তারা ভুল করেছে। এ তো মুক্তিযোদ্ধার কলঙ্ক, এরা মুক্তিযোদ্ধার কলঙ্ক। কারণ এদের নাম শুনলে পরে আতঙ্ক, মুক্তিযোদ্ধা শিখগঞ্জে এই তরিকুল মাস্টারের নাম শুনলে পরে তাদের মুক্তিযোদ্ধার আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যে আবার কী জন্য চাঁদা নেবে নাকি। ওই যে বাড়ি ঘর হয়েছে, প্রতিটা বাড়ি থেকে এই চাঁদা আদায় করেছে, প্রতিটি মুক্তিযোদ্ধাকে বলেছে এত টাকা দিতে হবে আর কি। 30,000 টাকা, 40,000, 50,000 টাকা, 1 লাখ টাকা দিতে হবে, যেহেতু 14 লক্ষ সামথিং টাকার একটা করে বাড়ি আর কি। তার সে থেকে তারা এখান থেকে একটা অংশ নিয়ে চাঁদা নিয়েছে আর কি, এই তরিকুল মাস্টার আর কি। সেহেতু আমি লজ্জিত, আমি দুঃখিত যে সে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সে বক্তব্য রাখছে এবং যাচ্ছে। এটা সে তাকে যেন না ডাকা হয়, তার জন্য একটা আমরা ব্যবস্থা নেব প্রয়োজন আর কি। আমরা ব্যবস্থা নেব, ওকে কোনো জায়গাতে নবাবগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবো। আমি কমান্ডার বলছি, আমি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, আমি বিপুল ভোটে নির্বাচিত কমান্ডার। সেহেতু আমি বলছি এইসব মুক্তিযোদ্ধাদেরকে কোথাও যেন কোনো মঞ্চে ডাকা না হয়, এদেরকে কোনো বক্তব্য তাদের শোনা না হয়। এটা তো বিতর্কিত মুক্তি। কি শুনুন ওদের কাছ থেকে, যারা প্রকৃত মুক্ত, তাদের কাছ থেকে আপনারা শোনার চেষ্টা করেন, তাদের কাছ থেকে গল্প শোনেন, মুক্তিযুদ্ধের গল্প শোনেন, কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে, কীভাবে না হয়েছে। উনি তো কিছুই জানেন না, উনি তো যুদ্ধই করেননি। উনি কী করে এখানে বক্তব্য রাখতে আসে আর কি, কী করে মঞ্চে উঠে, কারা ডেকেছে ওকে আর কি। আমি এই প্রশ্নটুকু বারবার আমি বলছি, কারা ওকে ডেকেছে ওখানে আর কি। এবং সে আজও ওই ফ্যাসিস্ট সরকার আমলে যা বলে এসছে, যে বক্তব্য দিয়েছে, আজও সে এখানে দেওয়ার স্পর্ধা কোথায় পাই, কে তাকে স্পর্ধা দিয়েছে। আমি জানি একটা গং আছে আর কি। আমি বলে দিচ্ছি যে পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সাহেব, হ্যাঁ, ওনারই এইসব তৈরি করে এইসব গং আর কি। হ্যাঁ, উনি তো পলাতক, এরাও তো পালিয়ে যাওয়ার কথা ছিল। আজ কেন আছে,
এদের তো পালিয়ে যাওয়ার কথা ছিল, এরা যে অপকর্ম করেছে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এদের পালিয়ে যাওয়ার কথা ছিল। আর একজন আছে, আমি বলবো, এই যে মফিজ তহসিলদার, চিনেন কি? সুন্দরপুরের মুক্তিযোদ্ধা, লইলাপাড়ায় বসবাস করে। উনি দেশ স্বাধীনের পরপরই আমরা পবিত্র অস্ত্র নিয়ে, পবিত্র চিন্তাভাবনা নিয়ে আমরা একটা মাতৃভূমি স্বাধীন করেছি, একটা দেশ স্বাধীন করেছি। আমরা লাল সবুজের পতাকা নিয়ে আসছি। ওই কলঙ্কিত মুক্তিযোদ্ধার দেশ স্বাধীনের পরপর ওই পবিত্র অস্ত্র নিয়ে ডাকাতি করেছে আর কি। ডাকাতি করতে যে কয়েকটা বাড়িতে ধরা পড়েছে, তাকে চিনে নিয়ে এসেছিল খাপড়ারকে বাড়ি সুন্দর করে, এবং যে মফিজ তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসো, তাদেরকে বাপ বেটাকে গুলি করে হত্যা করেছে, সে জেল খেটেছে আর কি। তো মুক্তিযোদ্ধা তো সবাইকে একরকম বিচার করা যাবে না। কেন যাবে না? আমি এটাও বলছি যে আপনারা হয়তো মনে হচ্ছে মুক্তিযোদ্ধাই, সব কিন্তু একই রকম মুক্তিযোদ্ধা নয়। এক পাল্লা আয়োজন করলে চলবে না। একাত্তরে জেলের গেট খুলে গিয়েছিল। জানেন যে কোনো জেলখানার গেট বন্ধ ছিল না, সব খুলে গিয়েছিল। ওখানে চোর, ডাকাত, বাটপার, গরু চোর, মুরগি চোর অনেকেই ছিল। তারাও তো সুযোগ নিয়েছে মুক্তিযুদ্ধে যাওয়ার আর কি। তারা হয়তো দেশ স্বাধীনে তারা তার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। কিন্তু আমি তো একজন ছাত্র, স্টুডেন্ট। আমি তো ওই পবিত্র মন দিয়ে পবিত্র মাতৃভূমিকে সাধন করার জন্য আমি যুদ্ধ করেছি আর কি। কিন্তু সবাইকে সব থেকে তুলনা করবেন না। আমার অনুরোধ, আপনারা সাংবাদিক, মিডিয়া আসল ঘটনা তুলে ধরবেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করবেন, তাদের বক্তব্য শুনবেন, তাদের কাছে কথা শুনবেন, মুক্তিযোদ্ধার গল্প শুনবেন, প্রকৃত গল্প আপনারা শুনতে পাবেন। এরকম এইসব চুগলিখোর, এইসব ফ্যাসিস্ট সরকারের বা তবলিবাহক এইসব মুক্তিযোদ্ধা, বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে আপনারা, আমার অনুরোধ, আপনারা তাদের কথা শুনবেন না। এবং এদের যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ওকে প্রত্যাহার করতে হবে। আমার দাবি ওই জন্য বক্তব্য প্রত্যাহার করে, এবং তাকে আমি বলছি যে তাকে চাপে নয়, অবাঞ্ছিত ঘোষণা করা হোক। মুক্তিযোদ্ধা হলে কী হবে? আমরা তুলসী পাতায় ধোয়া নয়।